কালের কোলে কপাল ফেরে কেউ রাজা, কেউ রাজার বাপ। মাংস খাবো, খাসির মাংস। আমি খুন হয়ে গেলে কি করবি? কাঁদবো। রাক্ষস! নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যেক দিনের মতো আজকেও ক্লাসমেট এন্টারটেনমেন্ট এবং আমার পক্ষ থেকে একজন বিশেষ মানুষের সাথে আমার খোলামেলা আড্ডায়। তবে বিশেষ মানুষটি কে? এতক্ষণে সেই মানুষটির কথা সবাই জানে। বিশেষত এই মানুষটি এই মুহূর্তে অনেক নারী হৃদয়ে বিশেষত জায়গা করে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি সে পেছন থেকে খুব মুচমুচকে হাসছে। তবে আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ তার নামটা বা তার পরিচয়টা সে নিজেই গড়ে নিয়েছে। কালের কোলে কপাল ফেরে কেউ রাজা, কেউ রাজার বাপ। খিদা খিদা সবই খিদার দোষ। বোকা মানুষ, রাক্ষস। নানা দাদান, দেবাশিস মন্ডল আর আমাদের সকলের প্রিয় মন্দার। নমস্কার। নমস্কার। কেমন আছো? আগে জিজ্ঞাসা করি যে এই পর্দার মন্দার বাস্তবের দেবাশিস কেমন আছে? পর্দার থেকে বেরিয়ে বাস্তবের ব্যক্তিগত দেবাশিস কেমন আছে? ভালো আছি, ভালো লাগছে। একটা যেটা প্রচেষ্টা ছিল সেটা মনে হচ্ছে একরকম সফল হয়েছে বা সফলের রাস্তায় মানুষের কাছে পৌঁছেছে। মানুষ দেখছে, সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে, তাদেরকে কোথাও ছুঁয়েছে, তাদেরকে কোথাও নাড়িয়েছে, সেইটা বোঝা যাচ্ছে তাদের রেসপন্সে। ভালো লাগছে। আর ব্যক্তি মানুষটা কেমন আছে? ব্যক্তি মানুষের জার্নিটা তো অনেকটা। সেই মানুষটা আজকে আবার ফের দিল্লিতে ফিরে গেছে, তো এখন কেমন আছে সে? ব্যক্তি মানুষটাও ভালো আছে। অনেক মানে এই কদিন ধরে যে ইন্টারভিউজ দিচ্ছি, এগুলো মন্দারের যে প্রসেস, সেগুলো আবার রিকল হচ্ছে, অনেকে প্রশ্ন করছে, তাতে আবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। মাথার মধ্যে ওই ফ্ল্যাশব্যাকের সমস্ত মানে পেরিয়ে আসা যে জীবন, তার যে জার্নি, সেগুলো আবার ফিল্মের মতো চলছে। সেগুলো আবার মানে বোঝা যাচ্ছে একটা ডিস্টিংশন একটা আছে। সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম একটা ফিলিং। ভালো লাগছে, এনজয় করছি। মন্দার নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে ইতিমধ্যে, প্রচুর মানুষ তোমার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে, সেখানে অনেক কথা তুমি বলেছো। তো সেক্ষেত্রে আমি মূল যে বিষয়টা জানতে চাইছি যে একটু অন্যভাবে আলোচনাটা শুরু হোক, যে একজন অভিনেতার ক্ষেত্রে অনেকবার অনেক কথা উঠছে যে দেবাশিস নাটকের মানুষ বলেই এত সুন্দর অভিনয় করতে পেরেছেন। দেবাশিস যদি নাটকের মানুষ না হতেন তাহলে কি এত ভালো অভিনয় করতে পারতেন না? কি মনে হয়, কি বলবে? নাটক অনেকটাই হেল্প করেছে, কারণ বিশেষত আমি মনে করি যে কারণ আমি এই নাটকের ওই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছি অনেক বছর ধরে, তাই আমার মনে হয় যে নাটকে যে একটা স্কোপ আছে, রিহার্সাল যেটাকে আমরা বলি, যেটা অনেক সময় ধরে হয়, সেইটা অভিনেতার নিজেকে চেনার বা নিজেকে জানার, এক্সপ্লোর করার সবটার একটা অনেক বড় সুযোগ। সেই সুযোগটা নাটক দেয়। আর নাটকের একটা যে প্রোডাকশন প্রসেস থাকে, সেটা ছাড়াও একটা অ্যাক্টিং ট্রেনিং, এক্সারসাইজেস, সেইগুলো অভিনেতাকে নিজেকে চিনতে জানতে সাহায্য করে। মানে একজন মিউজিশিয়ান যেরকম একটা একটা ইনস্ট্রুমেন্ট বাজায়, বা তো সেই রকমই একজন অভিনেতার কাছে ইনস্ট্রুমেন্ট তো এই শরীর, মনন, মস্তিষ্ক, ভাবনা, চিন্তা সব মিলিয়েই তো। তো ওটাকে চেনা জানা, ইনস্ট্রুমেন্টটাকে বোঝা খুব জরুরি আমার মনে হয়। আর সেটা বুঝতে সাহায্য করে ওই রিহার্সাল, মানে রিহার্সাল বা যে এক্সারসাইজেস, সেগুলো অনেক সাহায্য করে। সেগুলো নাটকে হয়, সেগুলো ফিল্মে অতটা হয় না। মানে ফিল্ম বা যে মানে একদম সোজাসুজি যে ক্যামেরায় যে কাজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একদম
স্ক্রিপ্ট পেয়ে তৈরি হয়ে ফ্লোরে গিয়ে অভিনয় করে। তো সেইটা আমার মনে হয় অভিনেতাকে চিনতে অতটা সুযোগ দেয় না, অভিনেতাকে নিজেকে পলিশ করতে অতটা সুযোগ দেয় না যতটা নাটক দেয়। তা আমার মনে হয় যে হ্যাঁ, মানে আমি আজকে যা করছি, হয়েছি, বা যতটুকু জানি, শিখেছি, সেটা বোধহয় নাটকেরই অবদান। একদম, এটা খুব সুন্দর বললে। এই প্রসঙ্গ থেকে জিজ্ঞাসা করি, তোমার বাংলাতে এই প্রথম বোধহয় কাজ, আমি যতদূর জানি। বাংলাতে এর আগে কাজ করেছি, সেটা মানে সিগনিফিকেন্ট কিছু হয়নি, মানে ছিল না, মানে আমার চরিত্রটাকে হয়তো অত ভালো করে হয়তো মানুষ এইভাবে চিনতে পারেনি, মানে এখন যেরকম ভাবে চিনতে পারছে, মানে প্রচুর মানুষ দেখছে, জানছে। তো সেই জন্য আমার মনে হয় একটা, যদিও ফিল্মটা ঠিকঠাক একটা হিট ছিল, অন্তরলীন বলে একটা ছবি করেছিলাম, কিন্তু ওই হিউজ লেভেলে যখন এখন যেরকম একটা মাস একটা রেসপন্স পাচ্ছি, সেইটা সেই সময় পাইনি। যারা দেখেছে, যারা চিনেছে, তারা প্রশংসা করেছে, কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম। কিন্তু সেই অর্থে হ্যাঁ, বাংলায় এটাকে বলা যেতে পারে একরকম নতুন ডেবিউ। আমি মন্দার প্রসঙ্গে আসি, তার আগে তোমার কিছুদিন আগে বলিউডে একটা বেশ জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান, বেশ জনপ্রিয়, মানে জনপ্রিয়তার শীর্ষে বলা যায়, মন্দার যেরকম তেমনি সেটাও। তো সেই কাজ করার অভিজ্ঞতাটা কিরকম ছিল, কিভাবে সবকিছু সামলেছিলে? সেটার অভিজ্ঞতা ভালোই ছিল। সেটা যেরকম হয় স্ক্রিপ্ট দিয়ে, সেটা এইরকম লেভেলে তো ছিল না, চরিত্রটাও এত বড় ছিল না, যদিও শুরুতে ছিল, পরের দিকে ওটাকে একরকম চেঞ্জ করা হয়। কিন্তু হ্যাঁ, ওটার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। যেটুকু সিন পাওয়া গেছে, যেটুকু স্ক্রিন স্পেস পাওয়া গেছে, তার মধ্যে ওটা একটা শুটিং এর একটা অন্যরকম টেকনিক ওটাতে ইউজ করেছিল, সিনেমাটোগ্রাফির যে ট্র্যাকিং শট। তো সেই সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম একটা ভালো অভিজ্ঞতা ছিল। আর রাজ এন্ড ডিকের সঙ্গে কাজ করারও একটা ভালো, একটা মজাদার অভিজ্ঞতা। ওরা দুজনেই খুব ইন্টেলিজেন্ট এবং খুব ভালো করে হ্যান্ডেল করে অ্যাক্টার্সদের, খুব ভালো পরিষ্কার ডাইরেকশনও দেয়। তো সেই রকম একটা খুব মিলিয়ে মিশিয়ে একটা ভালো অভিজ্ঞতা ছিল। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এনজয় করেছিলাম প্রসেসটা। এটা তো গেল ফ্যামিলি ম্যানের অভিজ্ঞতা। এবার আসি মন্দার প্রসঙ্গে। পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক হিসেবে তারও ডেবিউ এটা। তো সেক্ষেত্রে পরিচালক অনির্বাণের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম ছিল? এই মানুষটিকে তুমি অনেকদিন ধরে চেনো, তুমি অনেকবার বলেওছো, তো সেটাই জানতে চাইছি যে পরিচালক অনির্বাণ কেমন তোমার চোখে? পরিচালক অনির্বাণ অনেক, আমার মনে হয় অনেক ওয়েল প্রিপেয়ার্ড, দক্ষ, এবং সব মিলিয়ে যে ওর যে সিনেমা নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ নিয়ে যেটা আন্ডারস্ট্যান্ডিং, এবং অনেক এক্সপেরিমেন্টও করেছে, এবং শুটিং এও খুব ফোকাস ছিল, কি চায় সেটা নিয়েও, সেটাও মানে একটা যে একটা টোটালিটিতে একটা যে এনার্জি ওয়ার্ক করে না, একটা ফোকাসড একজন যে ডাইরেক্টর, মানে তার হাতে, যার হাতে মানে রথের রশি রয়েছে, সে খুব মজবুত এবং খুব ক্লিয়ার, সে কোন দিকে যেতে চায়, কতটুকু বাগবে, সবটা যখন ক্লিয়ার থাকে, তখন যে জার্নি বা সঙ্গে যারা চলছে তাদের পক্ষে অনেকটা সুবিধাজনক হয়ে যায়। তো সেই রকমই একটা ছিল যে তোমার এই বলাটার মধ্যে কোথাও গিয়ে অনির্বাণদার কিছুটা ছাপ পাওয়া গেল। অনির্বাণদাও ঠিক এইরকম রথের রশি, মানে সেই ছাপটা তোমার মধ্যে খানিকটা পাওয়া গেল। হতে পারে, হতে পারে, হ্যাঁ। এটা হয়তো কাজ করার দৌলতেই হয়তো এসেছে। তো এবার জানতে চাইছি যে মন্দার চরিত্রটা একদম অন্যরকম একটা চরিত্র, ডিফারেন্ট চরিত্র, এরকম চরিত্র খুব কম দেখেছে মানুষ। এই চরিত্রটা গড়তে কতটা খাটনি ছিল, কিভাবে গড়লে নিজেকে? কারণ যে মানুষটির সাথে এখন কথা বলছি আর ওই মানুষটা, দুটো তো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, গড়তে খাটনি ছিল না বললে ভুল হবে। মানে আমার কাছে যেহেতু এরকম একটা অফার অনেকদিন পরে এসছে, আর এরকম একটা চরিত্রের জন্য আমি অনেকদিন ধরেই মুখিয়েছিলাম, তো সেটা যখন আসে, আমার প্রথম যেটা ভাবনা চিন্তা ছিল সেটা হচ্ছে চরিত্রটার সঙ্গে আর স্ক্রিপ্টটার সঙ্গে জাস্টিস করা। তো সেই জন্যে মানে, আর সেটা ছাড়াও মানে খুব ভালো করে লেখা, যত্ন নিয়ে লেখা একটা স্ক্রিপ্ট, তো সেটার সঙ্গে কতটা জাস্টিস করা যায়, আর কোনো দিক থেকে যাতে কোনো কমতি না থেকে যায় আমার তরফ থেকে অভিনেতা হিসাবে। মানে আমি অভিনেতা হিসাবে এরকম একটা রোলের অপেক্ষায় ছিলাম, আমার বেস্ট দেবো, সেটা ছাড়াও টোটালিটিতে এরকম মানে একটা পড়েই বোঝা যায় না, একটা ভাইব্রেশন আসে, একটা এনার্জি পাওয়া যায় যে কতটা ভাবনা চিন্তা করা হয়েছে, কতটা ব্রেনস্টর্ম করা হয়েছে, আর এত পুরনো একটা নাটক, সেটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করা হয়েছে।
তারপরে আজকের সময় দাঁড়িয়ে যখন ওই নাটককেই আবার একটা নতুন ভাবে বলার চেষ্টা করা হচ্ছে, তো সেটার জন্য অনেক পড়াশোনা, অনেক ব্রেইনস্টর্ম দরকার। আর স্ক্রিপ্টটা পড়েই বুঝতে পেরেছিলাম যে কতটা মানে যত্ন নিয়ে লেখা হয়েছে। তো সেইটার প্রতি একটা জাস্টিস করা। তারপর যখন মানে জার্নি শুরু হয়, মানে প্রিপারেশন শুরু হয়, সেই প্রিপারেশনটার প্রসেসটাও মানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর এনজয় করেছি। আর আমার একটা চরিত্রের মধ্যে ওটা ওই জগতের মধ্যে থাকতে আমি ওইটাকে আমি খুব এনজয় করি। মানে আমার সেলফ আইডেন্টিটিকে ছেড়ে যখন আমি একটা অন্য একটা মানুষের একটা জগৎটাকে আমার মধ্যে নিয়ে আসছি বা আমার মননে চলছে, সেই স্টেটটাকে, সেই টাইমটাকে, সেই মোমেন্ট গুলোকে আমি এনজয় করি এবং সেটাকে বারবার বারবার যে রিলিভিং করা, সেই প্রসেসটাকে আমি এনজয় করি। তো সেইটা চলেছে 1 মাস ধরে চলেছে প্রায় অ্যাক্টিভলি, মানে মানে মেন্টালি একটা প্রসেস থাকে। আর সেটা এই জন্য চলেছে যে যে কোনো রকম মানে যাতে একদম প্রপারলি, যাতে শুটে গিয়ে একদম প্রপারলি একটা জাস্টিস করা যায়। আর সেটা ছাড়াও একটা, আমি যেটা বললাম, মানে অ্যাজ অ্যান অ্যাক্টরও সেটা আমি একটা এনজয় করি, আর কত রকম ভাবে দেখা যায় চরিত্রটাকে, সেই রকম একটা প্রসেস ছিল। আর ডায়ালেক্ট তো ছিলই একটা একটা এক্সটার্নাল একটা ফ্যাক্টর। তো সেটা নিয়েও একটা প্রিপারেশন ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে মানে চরিত্রটাকে আমি মানে যদি গ্রে বলি বা ডার্ক বলি, সেটা তো একটা ট্যাগ মাত্র, কিন্তু একটা মানুষ যে এরকম এই ধরনের মানে সিন গুলো বা ডায়লগ গুলো যেভাবে লেখা হয়েছে, সেটার পেছনে অনেকগুলো ব্যাক স্টোরি রয়েছে, তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এবং সে কোন মেন্টাল স্টেট থেকে এগুলো বলছে, সেটা মানে একটা সেটাকে মানে সেটার মধ্যে থাকাও একটা বেশ মানে মানে কখনো কখনো কোনো কোনো মোমেন্ট মানে যেরকম প্লেজার ছিল, একটা পেইনফুলও ছিল। তো সেগুলোকেও একসেপ্ট করা, সেগুলোর মধ্যে থাকা, সেগুলোর মধ্যে নিজেকে মানে নিজেকে সেগুলোর মধ্যে দিয়ে নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া, এই সব মিলিয়ে মিশিয়ে একটা এক্সপিরিয়েন্স ছিল শেষ দিন অব্দি, যবে অব্দি শুট করেছি। আর যেহেতু আমি মানে খুব বেশি সেরকম মানে এই চরিত্রটাও যেহেতু একটু ডার্ক, আর আমি বলবো একটু কমপ্লেক্স, তো আমি ওই রিস্কটা নিইনি যে আমি কোন রকম মানে হয়ে যাবে, এই ব্যাপারটা কখনো আসতে দিইনি নিজের মধ্যে। তো আমিও খুব মানে একটা সিনসিয়ার জায়গা থেকেই বোধহয় ছিলাম যে এটার সঙ্গে জাস্টিস করতে হবে, আর যেভাবে হোক, সেই পদ্ধতিটা যেভাবেই হোক সেটা করতে হবে। তো সেই রকমই একটা মানে আমার তরফ থেকে এরকমই একটা অ্যাপ্রোচ ছিল। এবার তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলছিলে যে এই যে চরিত্রটা তৈরি যখন করছি, একটা মানুষকে নিজের ভেতর ঢুকিয়ে নিচ্ছি, অনেক সময় হয় কি যে সেই চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে আর বেরোনো সম্ভব হয় না। অনেক বড় বড় অভিনেতারা বলেন শেষ জীবনটা তাদের খুব কষ্টে গেছে, এরকম অনির্বাণ দা কোন একটা ইন্টারভিউতে এরকম বলছিলেন। সেক্ষেত্রে তোমার এই মন্দার থেকে দেবাশিসে ফিরতে কতটা কষ্ট হয়েছে, বা কিভাবে ফিরেছো, নিজেকে কিভাবে সামলেছো? ফিরতে কষ্ট হয়নি, যদিও এটা আগে আমার হতো যে একটা চরিত্রে গিয়ে সেটা কিছু একটা রেশ থেকে যায় এবং সেটা আমি এনজয় করছি। এটা এর আগে যখন আমি শেক্সপিয়ারের ট্র্যাজেডি প্লেস করেছি, ওথেলো করেছি, সেই সময় আমার হয়েছে এবং সেটাকে আমি এনজয়ও করেছি। এই ক্ষেত্রে আমি বলবো যে শুট চলা অবধি, মানে যতদিন না শেষ হচ্ছে শুটিং এর কাজ, ততদিন অবধি ওটাকে আমার মধ্যে রাখা, ওটাকে পোষণ করা, ওটাকে জল দেওয়া, সেইটা আমার মধ্যে ছিল। সেইটা একরকম একটা অভিজ্ঞতা ছিল। বেরিয়ে আসাটা খুব একটা বেশি আমার কাছে সমস্যার হয়নি, কারণ মানে এটা তো এমনি থিয়েটারের ক্ষেত্রে ওটা হয় যে আমি ওটার মধ্যেই থাকলাম, কারণ ওই 2 ঘন্টা খুবই অ্যাক্টিভ একটা মোডে যদি চরিত্র হয়ে যদি থাকি, তো সেটা একটা থাকে। কিন্তু শুটিং এ তো এটা তো একটা খুব টেকনিক্যাল ব্যাপার, তো এখানে অনেক রকম টেকনিক্যালিটিস থাকে, সেগুলোকে মেনটেন করে চরিত্রায়নের পরেও সেগুলোকে সব দেখে শুনে সেগুলোকে সম্পর্কে অ্যাওয়্যার থেকে ওটাকে ডেলিভারি করতে হয়। তো বেরিয়ে আসতে আমার খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু যতদিন অব্দি শুট চলেছে ততদিন অব্দি আমি চরিত্রটাকে খোঁজার চেষ্টা করেছি। যতদিন অব্দি আমি বাইরে মানে ওই পূর্ব মেদিনীপুরের বাইরে থেকেছি, ততদিন আমার মতন করে ইমাজিনেশন দিয়ে বা আমার দেখা যে জগৎ, এখনো পর্যন্ত মানুষ দেখা বা এখনো পর্যন্ত এই ধরনের লোক বা ছোট ছোট এলিমেন্ট, সেগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। আর যখন ওখানে পৌঁছেছি শুটিং স্পটে, মানে পূর্ব মেদিনীপুরে যে মন্দারমণি, তাজপুর যেখানে আমরা শুট করেছি, সেখানকার যে লোকজন, জেলে, তাদেরকে অবজার্ভ করা এবং
সেগুলোকে ইনকর্পোরেট করা। তো শেষ দিন অবধি আমি ওই ইনকর্পোরেট করার যে প্রসেসটা সেটা চলেছে। তো হ্যাঁ, মানে ওই ওই এডিশনের প্রসেসটা শেষ দিন অবধি চলেছে। তো বেরিয়ে আসতে আমার খুব একটা অসুবিধা হয়নি। ঢুকতে এবং ঢোকার প্রসেসটা চালিয়ে গেছি একদম শেষ দিন অবধি, সেইটা একটা ছিল। মন্দার নিয়ে আজকে মানুষের মধ্যে এতটা হাইপ তৈরি হয়েছে, একদম সর্বস্তরে বলা যায়, সবাই বলছে মন্দার খুব ভালো। তখন কি মনে হচ্ছে মন্দার নিয়ে এতটা মানে মন্দার আসার আগে এক রকমের ছিল, মন্দার দেখার পর মানুষের মধ্যে আরেক রকমের প্রতিক্রিয়া। এই আগে এবং পরের প্রতিক্রিয়া নিয়ে কি বলবে? মানুষের অভিমত নিয়ে কি বলবে? আমি আসছি, বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। মানে যেটা আমরা বলতে চেয়েছি, করতে চেয়েছি, বা আমাদের সিরিজের মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি, সেটা আমার মনে হয় কোথাও পৌঁছেছে মানুষের মধ্যে, এবং তারা কানেক্ট করতে পেরেছে। আমার মনে হয় সেটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। সেটা আমার একার নয়, সেটা গোটা টিমের, মানে রাইটার থেকে শুরু করে ডাইরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটার, অল দ্য ক্রুজ, অল দ্য অ্যাক্টরস, প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের কন্ট্রিবিউশন, প্রত্যেকের ডেডিকেশন, প্যাশন, এবং তাদের যে পারফরমেন্স, ডেলিভারি, সবকিছু, মানে তাদের এক এক সিঙ্গেল আইডিয়া, সমস্তটা মিলে মনে হয় কোথাও একটা ইম্প্যাক্ট করলে এরকম একটা রেসপন্স পাওয়া যায়। তাই আমার মনে হয় এটা সবার অ্যাচিভমেন্ট, সকলের অ্যাচিভমেন্ট, গোটা টিমের অ্যাচিভমেন্ট। এবং আমি মানে সব থেকে বেস্ট যেটা আমার লাগছে সেটা হচ্ছে, মানে অধিকাংশ দর্শকের তাদের এটাই রিভিউ, যে এটাই তাদের ফিডব্যাক, যে তারা জনে ধরে ধরে তারা বলছে, মানে সিনেমা ডাইরেকশন, রাইটিং, সিনেমাটোগ্রাফি, পারফরমেন্স, প্রত্যেকটা অ্যাক্টরের নাম ধরে ধরে তারা বলছে, প্রশংসা করছে। তা আমার মনে হয় সেইটা একটা অ্যাচিভমেন্ট, যে মানে কোথাও কম বেশি নেই, মানে ওই ডিসব্যালেন্সটা নেই, খুব ব্যালেন্সড ওয়েতে প্রত্যেকে ইম্প্যাক্ট করেছে। তো সেইটা আমার মনে হয়, যেহেতু ফিল্ম ইটসেলফ আ কোলাবোরেটিভ আর্ট, তাই কোলাবোরেশনটা যখন প্রপারলি হয় তখন ওটা কোথাও গিয়ে ইম্প্যাক্ট করে। মানে আমরা যেটা বলি যে, মানে বাইরের ছবিতে, ইউরোপিয়ান সিনেমায় বা হলিউডের সিনেমায় এরকম কোলাবোরেশন হয়, আর আমরা দেখি এরকম লম্বা লিস্ট, যে টিম মানে গ্রাফিক্স থেকে, ডিজাইনার থেকে শুরু করে, মানে এতজন রাইটার, এতজন গ্রাফিক্স ডিজাইনার, এতজন অ্যাক্টর, ক্রু, প্রত্যেকের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও গিয়ে যখন ইম্প্যাক্ট করে, আমার মনে হয় তখন এরকম একটা সফল কাজ হয়। তাই ভালো লাগছে যে দর্শক এরকম রিভিউ দিচ্ছে, আর এরকম একটা প্রজেক্টের আমি অংশ হতে পেরেছি। মন্দার কি অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত বলেই এতটা মানুষের মধ্যে ছড়িয়ে গেল, যে অনির্বাণ ভট্টাচার্য পরিচালনায় আসছেন বলেই? সেটা একটা কারণ হতে পারে, অবশ্যই সেটা একটা কারণ। কারণ অনির্বাণ এতদিন ধরে কাজ করছে, তো ওর কাজ দেখেছে মানুষ, তো ওর প্রতি একটা বিশ্বাসও জন্মেছে। মানে আমরা যখন কাজ দেখি, তার প্রতি একটা বিশ্বাস জন্মায় যে এ কি ধরনের কাজ করে, এর ভাবনা চিন্তা কিরকম। তো সেই জায়গা থেকেও মনে হয় একটা এক্সপেকটেশন ছিল, যেটা কোথাও গিয়ে ফুলফিল করেছে, সেটা মিট করেছে। আর তারপরে যখন কাজটা এলো, তখন কাজ দেখেও মানুষ রেসপন্স করছে। তো আমার মনে হয় শুরু থেকে শেষ এখনো পর্যন্ত ওটাই মানে অনেকগুলো কারণ রয়েছে, এবং টোটালিটিতেই সেটা মানুষকে এফেক্ট করেছে। আর তার পাশাপাশি যে এই ছবিতে সম্পূর্ণ নতুন কাস্টিং, তোমাকে মানুষজন দেখেছে, অনেক চরিত্রই রয়েছে, প্রত্যেকে হয়তো কম বেশি অনেককেই আমরা চিনি। সৈনিধি যেমন ভীষণ পরিচিত মুখ, বাকি প্রত্যেকেই, তুমিও পরিচিত মুখ, তবুও মানে অনেকে বলছেন যে এটা একদম নতুন কাস্টিং। হ্যাঁ, আমার থেকে অবশ্যই তারা পরিচিত। হ্যাঁ, মানে আমার থেকে তারা পরিচিত অবশ্যই বেশি। এটাই বলতে চাইছি যে এই যে নতুন কাস্টিং নিয়ে কাজ করার একটা রিস্ক দেখানো, সেটা কি অনির্বাণ ভট্টাচার্য বলেই সম্ভব, বা এইরকম অভিনেতা কি তৈরি হবে না, বা অনির্বাণ ভট্টাচার্য কি ভেবে আর কি এতটা রিস্ক নিয়ে ফেলেছিলেন? কি মনে হয় একজন? মানে এটা রিস্ক না, এটাই হওয়া উচিত। মানে একজন নির্দেশক, সে যখন একটা গল্প বলছে, সেই গল্পের যে ক্রাইটেরিয়া, চরিত্রের যে ক্রাইটেরিয়া এবং তার যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী সে কাস্ট করবে। তার সেরকম করেই কাস্ট করার কথা। তার কোনো প্রেসারে এসে, কোনো পিয়ার প্রেসারে এসে, বা এ এখন বাজারে খুব ভালো চলছে বলে আমি তাকে নিয়ে নিলাম,
আহ, সেটা হওয়া উচিত নয়। আমার মনে হয় একটা ভালো সিনেমা তৈরি করতে গেলে, কারণ এটাকে যদি আমি সত্যি সত্যি যদি আমি ওটার চরিত্র মানে একটা খেটে যখন একটা গল্প লেখা হয় বা একটা কন্টেন্ট যখন আমি নিয়ে আসি, তার পেছনে অনেক রাত দিন আমি ব্রেনস্টর্ম করেছি, অনেক খেটেছি তার পেছনে, তা আমি চাইবো তার প্রতি একটা জাস্টিস করি। এবং আমার মনে হয় প্রত্যেক মানে প্রায় সব নির্দেশকই তাই চান, কিন্তু কোথাও একটা পিয়ার প্রেসার, একটা মার্কেট প্রেসার সবকিছুতে এসে বোধহয় তাদেরকে ওই একই কাস্ট, একই অ্যাক্টরকে রিপিট করতে হয়। তো সেটা আমার মনে হয় এইটা একটা খুব ভালো ব্রেক থ্রু। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এবং এর আগেও আমরা দেখেছি, মানে এর আগে অনেক উদাহরণ হয়েছে যেগুলো অনেক বড় বড় ব্রেক থ্রু হয়েছে, যেখানে মানে পাথ ব্রেকিং এক একটা কাজ হয়েছে, যেখানে নতুন উম, কাউকে ব্রেক দেওয়া হয়েছে এবং তারা অভিনেতা, বা বা তাদেরকে প্রপার যে কাস্টিং, যে চরিত্রের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদেরকে কাস্ট করা হয়েছে। আমার মনে হয় যে যেহেতু এটা একটা কারণ হতে পারে যে এত খেটে যখন একটা স্ক্রিপ্ট লেখা হয়, তো অনির্বাণ যথাযথই তার সঙ্গে জাস্টিস করার জন্যই এইরকম কাস্ট করেছে। এবং ও একটা ইন্টারভিউতেও বলেছে, ও শুনেছি যে ও এটা ঠিকই করে নিয়েছিল যে অভিনেতাই চাই এই আহ, এই চরিত্রগুলো করার জন্য, অভিনেতা ছাড়া গতি নেই। তো সেই তোমার জন্য আমার মনে হয় খুঁজে নিয়ে অভিনেতাদেরই কাস্ট করেছে এবং যারা এই তোমার চরিত্রের সঙ্গে হ্যাঁ, যায়। তোমার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করব যে আজকাল এই আন্তর্জালিক দুনিয়ায় সকলেই অভিনেতা বলে নিজেকে দাবি করেন। তো সেক্ষেত্রে এই যে অভিনেতা চাই বা অভিনয় জানাটা খুব প্রয়োজন, একজন অভিনেতা এবং একজন মঞ্চ শিল্পী হিসেবে, আমি তোমাকে মঞ্চ শিল্পী হিসেবে এই কারণেই বললাম যেহেতু নাটকের সাথে বহুদিন যুক্ত। তো এই অভিনয় জানাটা খুব প্রয়োজন বা অভিনেতা হওয়া প্রয়োজন। আজকাল তো সবাই মনে করছে আমরা সবাই অভিনেতা, অভিনয়টা খুব সহজ, কি বলবে? সত্যদেব দুবে, যিনি একজন বিখ্যাত একজন থিয়েটার ডাইরেক্টর, মহারাষ্ট্র বম্বেতে থিয়েটার করতেন, উনি বলেছিলেন যে এই ভারতবর্ষে প্রতিটা দ্বিতীয় বা তৃতীয় যিনি রয়েছেন সে অভিনেতা হতে চান বা অভিনয়ে জানেন এমনটা দাবি করেন। মানে প্রত্যেকটা, মানে এভরি সেকেন্ড ম্যান ইন দিস কান্ট্রি হি থিংকস দ্যাট হি ইজ অ্যান অ্যাক্টর। তো এটা তো একটা খুবই সাবজেক্টিভ একটা বিলিফ, কিন্তু আমার মনে হয় যেরকম যে অন্যান্য সব কাজের মতোই এটাও একটা কাজ, আর এটারও একটা ট্রেনিং, এটারও টেকনিক্স আছে, মেথডস আছে, পড়াশোনা আছে, থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। তো সেটা জানা, শেখা প্রয়োজন। এবার অনেক সময় হয় যে কোনো কোনো একটা চরিত্র, সেখানে সেখানে হয়তো খুব বেশি অভিনয়ের দরকার নেই, বা ও ডাইরেক্টরের এরকম কনফিডেন্স আছে যে আমি এরকম একজন অ্যাক্টর বা এরকম একজন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন ব্যক্তি, তাকে দিয়ে আমি অভিনয় করিয়ে নিতে পারবো। তো সে অভিনয় করিয়ে নেয়। তার মানে এই নয় যে সে, যাকে দিয়ে অভিনয় করানো হলো, সে জেনে গেল পুরো ব্যাপারটা। সেটা হয়তো তার একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটাও যেরকম একটা কাজ, যেরকম সিনেমাটোগ্রাফি বা এডিটিং, কেউ না জেনে বলতে পারবে না যে আমি এডিটর, বা কেউ বলতে পারবে না আমি সিনেমাটোগ্রাফার। তো সেই রকমই এটাও একটা জিনিস। হ্যাঁ, প্যাশনটা অবশ্যই জরুরি, কারণ প্যাশনটা তো খুব ইন্টারেস্ট থেকে আসে, নিজের একটা খুব গভীর একটা ইন্টারেস্ট থেকে, যে আমি এটা করতে চাইছি বা এটা করে আমি আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, তাই আমার আরো ইন্টারেস্ট আসছে এটাকে শেখার বা করার। তো সেই জায়গা থেকে অনেকের মধ্যেই প্যাশন আছে এবং অনেকেই অভিনয় করেন, এটা খুব ভালো কথা, এবং অনেকে খুব ভালো কাজ করেন। তো এটা খুবই একটা সাবজেক্টিভ আর সিচুয়েশনাল ব্যাপার, এটাকে নিয়ে মানে কোনো স্টেটমেন্ট দেওয়া খুব মুশকিল যে, কিন্তু আমি এটাই বলবো যে এটা এটা একটা কাজ, তো সেটাকে শিখে করাই ভালো। হ্যাঁ, তোমার জন্য অনেক কমেন্ট জমা পড়ে গেছে। রনিতা লাহিড়ী নিজেও একজন নাট্যশিল্পী এবং পাশাপাশি টলিউডেও তার ডেবিউ হয়ে গেছে। হয়তো কখনো যদি সম্ভব হয়, আমি জানি না, ভবিষ্যতে হয়তো তোমার সাথেও সে কাজ করতে পারে। রনিতাদি লিখছেন যে দেবেশদার মতো একজন পোরখাওয়া অ্যাক্টরের পাশে অভিনয় করা কতটা চ্যালেঞ্জের ছিল? রনিতা লাহিড়ী। চ্যালেঞ্জিং সেভাবে মানে দেবেশ দা বলে নয়, প্রত্যেকেই ভালো অভিনেতা। আহ তাদের পাশে অভিনয় করাটা চ্যালেঞ্জিং বলে নয়, তারা বরঞ্চ আরো সহজ করে দেয়। যারা ভালো অভিনেতা হন তারা খুব ভালো কো অ্যাক্টরও হন, তারা সাপোর্টিং অ্যাক্টরও হন, মানে সাপোর্ট করেন, বা কো অ্যাক্টর হন যারা গোটা একটা সিনকে বিল্ড করতে সাহায্য করেন। তো আমার অপোজিটে যদি একজন ভালো দক্ষ অভিনেতা থাকেন, তো তিনি যখন চরিত্র হয়ে
একটা সিন এনাক্ট করবেন, তো আমাকে ওটা হেল্প করবে যে ওই চরিত্রটাকে দেখা বা বিলিফটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওটা চ্যালেঞ্জ নয়, ওটা বোধহয় আরো সহজ হয়ে যায়। একজন ভালো অভিনেতা যদি থাকে অপোজিটে, তা সেক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায়, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই দেখেছি। কারণ ভালো অভিনেতা যখন চারিদিকে আছে তখন কাজটা অনেক বেশি সহজ, এবং আরো কিছু নেক্সট লেভেলে যাওয়ার একটা সুযোগ থাকে, যে আরো বেটার কিছু হওয়ার সুযোগ থাকে। তো সেটাই আমার কাছে, মানে ওটা চ্যালেঞ্জ নয়, ওটাকে আমি এনজয় করেছি। খুব ভালো একটা 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 পরিবেশ তৈরি, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। এনাক্ষী মুন গোস্বামী এনাক্ষী দিয়ে আবারও লিখেছেন যে নিশ্চয়ই ম্যাকবেথের নায়ক ম্যাকবেথ নিজেই, তার ভালোর, তার শৌর্য। মন্দারের গল্পকথনে আমার মনে হয়েছে যে প্রধান চরিত্রদের মধ্যে সবচেয়ে দুর্বল হলো মন্দারের চরিত্র, যদি এটাকে ম্যাকবেথের বিনির্মাণ ধরা হয়। কি বলবে? আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, মানে চিত্রনাট্যের দিক থেকে নাকি চরিত্রটাই একটা ভালনারেবল চরিত্র সেই দিক থেকে। যদি চরিত্রটাই একটা ভালনারেবল চরিত্র সেটাই যদি বলতে চান, তাহলে হ্যাঁ, মানে ম্যাকবেথের সেই ভালনারেবিলিটিটাই দেখানো হয়েছে এবং তার স্ট্রেংথটাও দেখানো হয়েছে। দুর্বল উনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন সেটা আমার কাছে পরিষ্কার না। মানে চিত্রনাট্যেই যে ম্যাকবেথকে অ্যাডাপ্ট করা হয়, মন্দারকে অ্যাডাপ্ট করা হয়েছে, মন্দারের চরিত্রটাই দুর্বল লেগেছে মানে রাখা হয়েছে, নাকি মানে মন্দারের চরিত্রের যে ভালনারেবিলিটিটা দেখানো হয়েছে সেটার কথা বলা হয়েছে? আচ্ছা, রনিতা মানে লাহিড়ী। ভালনারেবিলিটির কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাই একরকমের আমার মনে হয় লক্ষ্য ছিল, এবং আমি স্ক্রিপ্টটা পড়ে আমার প্রথম যেটা আমাকে কানেক্ট করে সেটা এটাই, যে আমাদের চারপাশে যারা রয়েছে এই সময় দাঁড়িয়ে আমরা কোথাও না কোথাও সবাই ওই ওই জায়গায়, একটা জায়গায় গিয়ে ভালনারেবল, মানে সিস্টেমের বোধহয় শিকার, বা কোথাও প্রতারিত, বা কোথাও বঞ্চিত, বা কোথাও তার মধ্যে স্বপ্ন আছে, প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন আছে, প্রত্যেকে নিজের গল্পের নায়ক। তো আমার মনে হয় সেই জায়গা থেকে এই এই এটাই আমার কানেক্টিং পয়েন্ট ছিল, এবং আমার মনে হয়েছিল যে এই জায়গা থেকে বোধহয় মানুষ আজকের সময়, আজকের দর্শক এই 400 বছর আগের লেখা একটা নাটক এবং তার যে মূল চরিত্র, তার সঙ্গে কানেক্ট করতে পারবে এই এই স্ক্রিপ্টের অনুযায়ী, যেভাবে স্ক্রিপ্টটাকে লেখা হয়েছে, এবং সেটার সঙ্গে আমি সব থেকে বেশি কানেক্ট করেছিলাম, এবং ওটার প্রতি যথাযথ মানে একটা জাস্টিস করার আমার একটা লক্ষ্য ছিল, যে ওই জায়গাটাকে যাতে ধরা যায়, যে যে একটা মানুষ কিভাবে এরকম হয়ে যায়। মানে আমরা তো শুধু মানে একটা ফিজিক্যাল একটা 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 ইমপ্রেশন পাই যে কেউ কাউকে খুন করে দিল, ও খুনি, কিন্তু সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, কোন স্টেট অফ মাইন্ডের মধ্যে দিয়ে যায়, যে যে সে এরকম একটা কাজ করতে বাধ্য হয়, বা বা এরকম ভাবে। আহ, তো আমাদের মধ্যে আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে, আমরা সকলেই তো মানুষ, সবার মধ্যেই সেই এলিমেন্টস গুলো আছে। তো আমার মনে হয় সেই এলিমেন্টস গুলোকে ধরার চেষ্টা করা হয়েছে, সেই ভালনারেবিলিটিটাকে ধরার চেষ্টা করেছে। হ্যাঁ, সেই দিক থেকে মন্দারের চরিত্র দুর্বল, তুমি আর দুর্বল আমরা অনেকবার সবাই। দারুণ বললে, মানে আমি শুধু না, যত আমাদের ফোনে অনেকবার কথা হয়েছে, তো সেক্ষেত্রে আমি আমি আমার ব্যক্তিগত একটা মত বলছি, যে আমি যত শুনছি, এখন শুনছি, আমি পুরো মুগ্ধ হয়ে শুনছি, আমার শুনতে ইচ্ছা করছে বেশি। তো প্রশ্ন তো আমাকে করতে হবে, কারণ দেবাশিস নিজে বলবে না। হ্যাঁ, প্রশ্ন করতে হবে। তো বিষয় হচ্ছে, তুমি ম্যাকবেথ অনেকবার করেছো বলেই কি মন্দার চরিত্রটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলে? আমার মনে হয় না, মানে এটাকে আমি একটা নিউট্রাল স্ক্রিপ্ট ভেবেই নিয়েছি। মানে ম্যাকবেথের সঙ্গে যেটা মিল আছে সেটা হচ্ছে প্লট। বাকি চরিত্র, সেই চরিত্র কোন জায়গার, তারা কিভাবে কথা বলে, কিভাবে, সবটাই আলাদা। তো আমার কাছে ওটা একটা নতুন স্ক্রিপ্টই ছিল, মানে একটা মৌলিক স্ক্রিপ্টই ছিল। যদিও এটা ম্যাকবেথের অ্যাডাপ্টেশন, মানে ওটাকে মানে ম্যাকবেথ থেকে ইন্সপায়ার হয়ে লেখা হয়েছে, তো অ্যাডাপ্টেশনটা তো তাই, মানে ট্রান্সলেশন নয়। তো সেই ক্ষেত্রে এটা পুরোটাই একটা নতুন, একটা মৌলিক একটা চরিত্র আমার কাছে ছিল, তো সেই জন্য তার প্রিপারেশনও তাই। আর ম্যাকবেথ করেছি বলে, বা শেক্সপিয়ারের কোনো নাটক করেছি বলে কোনো আলাদা করে কোনো সুবিধা হয়েছে তেমনটাও নয়। যেটা বললাম ওটাও একটা কারণ। হ্যাঁ, এটা বলতে পারি যে শেক্সপিয়ারের লেখা কোনো নাটক, তার মধ্যে এত এত ভ্যারিয়েশনস আছে, এত এত গভীর, এবং এত সিম্বলস আছে, সেই সিম্বলিজম গুলোকে বুঝে মানুষের মানে যে মানুষ, সমাজ, সমস্তটা বুঝে, সেই এলিমেন্ট গুলোকে যদি ঠিকঠাক করে বুঝে যদি কোনো অ্যাডাপ্টেশন করা হয়, সেটা ভালো হতে বাধ্য। আর এবং
শুধু তাই নয়, মানে আজকের সময় দাঁড়িয়ে সেটাকে অ্যাডাপ্ট করা, সেই গল্পটাকে বলা, সেটার জন্য অনেক বুদ্ধিমত্তার প্রয়োজন। এবং আমার মনে হয় প্রতীক এবং অনির্বাণ দুজনেই সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, মানে সেই স্ক্রিপ্টটা লিখে, এবং যেটা কি এখন মানে সাকসেসফুলি মানুষ ধরতে পারছে, চিনতে পারছে বা আইডেন্টিফাই করতে পারছে। তো সেটাও একটা কারণ। কিন্তু মানে ম্যাকবেথ করেছি বলে বা শেক্সপিয়ারের কোনো নাটক করেছি বলে যে মন্দার করতে সুবিধা হয়েছে, সেটা আমার কখনো মনে হয়নি। আমার মনে হয় মৌলিক কোন স্ক্রিপ্ট হলেও বোধহয় সেটা আমার কাছে এটা একটা মৌলিক একটা চরিত্র ছিল। মন্দারের পর কি মহিলা অনুরাগীর সংখ্যা অনেকটা বেড়ে গেল? দুটোই বেড়েছে, মহিলা পুরুষ দুটোই বেড়েছে আমার কাছে। সবাই মানে দর্শক এবং তারা যেভাবে রিভিউ দিচ্ছেন, মানে তারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার কাছে, মানে সেটা খুবই খুবই প্রিয় আমার কাছে। মানে আমার কাছে একটা সত্যি একটা সেটা খুব এনকারেজিং যে যেটা বলতে চাইছি সেটা পৌঁছেছে। এবং দুজন মানে দুটোই বেড়েছে। সুদীপ্ত দেবনাথ বেসিক্যালি ক্যামেরার পিছন থেকে ওই সবটা, এই আমাদের এই যে এত যন্ত্রের গোলযোগ সব ও করছে। তো সুদীপ্ত দেবনাথ লিখছে, পরবর্তীতে দেবাশিস দাকে আর কোথায় দেখতে পাবো? মহাভারত মার্ডার্স বলে একটা সিরিজে লাস্ট অভিনয় করলাম, ওটাও হইচইতেই আসছে। ওখানে একটা চরিত্র অভিনয় করেছি, সেটা আসছে। আর কিছু কথাবার্তা চলছে, সেগুলো এখনো ফাইনাল হয়নি, সেগুলো ফাইনাল হলে সেটার নামও বলবো। ইতিমধ্যে যে মহিলা অনুরাগীর কথা বলতে বলতে রূপশ্রী মৈত্র লিখেছেন, অ্যাজ আ ডিরেক্টর অনির্বাণদার সাথে যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। এটা অলরেডি ও বলে দিয়েছে, তবু যদি ও কিছু বলে আমার কোনো আপত্তি নেই। তার সাথে লিখেছেন, আর তুমি খুব কিউট। আচ্ছা, থ্যাংক ইউ রূপশ্রী। তো হ্যাঁ, মোমেন্টস বলতে সবটাই ছিল, সবই মিলিয়ে মিশিয়ে সেরকম কোনো উল্লেখযোগ্য সেইভাবে কোনো মোমেন্টস এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু হ্যাঁ, আমি যেটা দেখে খুব ইন্সপায়ার হয়েছি, মানে শুট চলাকালীনও ওকে মানে দেখে বরাবরই আমি ইন্সপায়ার হই। আর যে কেউ মানে খুব প্যাশনেটলি কোনো কাজ করে, খুব ডেডিকেটেডলি কোনো কাজ করে, তার প্রতি আমার একটা মানে একটা ন্যাচারালি একটা রেসপেক্ট আসে, মানে ওটা ফ্লো হয় ভেতর থেকে। তো আর একটা ইন্সপিরেশনের জায়গাও ছিল যে মানে টোটাল ভাবনা চিন্তাটা নিয়ে বা যেভাবে সবটা হ্যান্ডেল করছে, বা মানে সেটা মানে প্রথম ডাইরেকশন দিচ্ছে, সেটা বোঝাও যায়নি ওকে দেখে। আর সঙ্গে অভিনয়ও করছে। তো সেই একটা জায়গা থেকে খুব ইন্সপায়ার হয়েছি। মানে আমি এখনো পর্যন্ত আমি শর্ট ফিল্ম বানিয়েছি কয়েকটা, কিন্তু আমি সেখানে অভিনয় করার এই সাহসটা আমি দেখাতে পারিনি। মানে আমার কখনো মনে হয়নি যে আমি মানে ফিল্ম বানাবো, সঙ্গে সঙ্গে অভিনয় করবো, যদিও শর্ট ফিল্ম ছিল সেগুলো। সেই সাহসটা আমিও কখনো করতে পারিনি। ওভারঅল আমি খুব ইন্সপায়ার হয়েছি। রূপশ্রীর প্রশ্ন ছিল বোধহয়, হ্যাঁ। তো ওভারঅল আমি খুব ইন্সপায়ার হয়েছি, মানে সব মিলিয়ে মিশিয়ে। বেশ, প্রায় শেষের দিকে, কারণ অনেকটা সময় তোমার নিয়ে নিচ্ছি, কারণ প্রশ্নের পর প্রশ্ন চলে আসবে। কারণ মন্দার এতটাই আমাদের প্রত্যেকের পছন্দ হয়েছে, প্রশ্ন করতে থাকলে শেষ হবে না। শেষ করবো অন্য একটা বিষয় দিয়ে। তবে আবার ওয়েনাক্ষী লিখছেন যে, বাংলা ওয়েব সিরিজের সমস্ত প্রচলিত ধারণাকে গুড়িয়ে দিয়েছে মন্দা। বস্তুত আমার নিজের এটাকে ওয়েব সিরিজের চাইতে নাটক মনে হয়েছে বেশি। আচ্ছা আচ্ছা, সেটা একটা পারসেপশন পাওয়া গেল। সেটা বোধহয় মানে ডিসকাশনে উঠে আসবে যে কেন মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, থিয়েট্রিক্যাল এলিমেন্ট আছে এটাতে। আর সেই থিয়েট্রিক্যালিটিটাও বোধহয় একটা এই সিরিজটার একটা ট্রিটমেন্ট রাখা হয়েছে। যে কারণ এটা একটা হতে পারে, অনেকগুলো কারণই হতে পারে, যে একটা নাটকের থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, আর যিনি পরিচালক তার অনেকটা সময় থিয়েটারে কেটেছে, বা থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা যে স্ট্রেংথ আছে সেইটাকে হয়তো ট্রিটমেন্টে ব্যবহার করা হয়েছে। তো তার উপর একটা যে দক্ষতা, মানে থিয়েট্রিক্যাল যে একটা ল্যাঙ্গুয়েজ, তার ট্রিটমেন্ট, সেটার উপর যে একটা দক্ষতা, সেটাও দিয়েও হয়তো এটার সঙ্গে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে এই কারণগুলো হতে পারে। আর বেটার বলতে পারবে হয়তো অনির্বাণ, বেটার বলতে পারবে এটার সঙ্গে। আরো একটা কথা জানতে চাইছি, খুব জানতে ইচ্ছে হচ্ছে, কথা প্রসঙ্গে উঠে এলো, যে এই যে নাটকের ক্ষেত্রে একটা প্রচুর রিহার্সাল থাকে, তুমিও বলছিলে প্রচুর রিহার্সাল থাকে, অভিনয়ের ক্ষেত্রে সিনেমার যে
টেলিফিল্ম বলো বা বড় পর্দার যে কাজগুলো বলো, সেক্ষেত্রে এতটা রিহার্সাল বা ওয়ার্কশপ হয় ঠিকই, কিন্তু নাটকের মতো এতটা তো তৈরি হয় না। সেক্ষেত্রে নাটক থেকে এসে বড় পর্দায় কাজ করতে বা চলচ্চিত্রে কাজ করতে অসুবিধা হয়নি কোথাও? অসুবিধা হয় না, ওটা ম্যানেজেবল হয়ে যায়, ওটা ম্যানেজ করে নিতে হয়, কারণ আর কোনো চয়েস থাকে না। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে অভিনয়ের, একজন অভিনেতাকে নিজেকে চিনতে জানতে বা নিজেকে তৈরি করার জন্য নাটকটা খুব ভালো একটা জায়গা, থিয়েট্রিক্যাল প্রসেস যেটা। কারণ যে কোনো কাজ করতে গেলে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমরা যাদেরকে ধরো যারা মানে মানে দিগ্গজ অভিনেতা যারা, আর গ্রেট পারফরমেন্সেস, তাদেরকে আমরা জানি যে তারা অনেকটা সময় নিয়ে সেটাকে তৈরি করে, কারণ কোনো কিছু তৈরি করতে একটা সময় দিতে হয়, তবেই সেটা একটা জায়গায় গিয়ে পৌঁছয়। তো মানে আমরা বলি যে মেথড অ্যাক্টিং বা এই জাতীয় মানে গ্রেট অ্যাক্টিং, গ্রেট পারফরমেন্সেস, তার জন্য তারা একটা সময় দেয় এবং সেই সময়টা দিতে হয়। তো সেই প্রসেসটা, আমার মনে হয় প্রসেসটা জরুরি। প্রসেসটা থাকলে তবেই সেটার একটা রেজাল্ট আউটকাম পাওয়া যায়। দুর্ভাগ্যবশত সব ক্ষেত্রে, সব প্রজেক্টে বা সব ফিল্মের ক্ষেত্রে সেই টাইমটা পাওয়া যায় না বা দেওয়া হয় না। এমনও অনেক কাজ হয়, আমিও করেছি, যেখানে হয়তো মানে মাল্টিপল ড্রাফট অফ স্ক্রিপ্ট এসেছে, যেটা হয়তো শুটিং এর আগের দিনও একটা স্ক্রিপ্ট এসেছে, শুটিং এর দিন ফ্লোরে গিয়েও আরেকটা নতুন ড্রাফট এসেছে। তো সেটা 1 ঘন্টার মধ্যে পড়ে বুঝে তৈরি করে, হয়তো সেখানে হয়তো গোটা চরিত্রের একটা একটা নতুন সাইড খুলে গেছে, বা সেটার একটা একটা নতুন একটা স্ক্রিপ্ট এসছে যেটা হয়তো চরিত্রে ছিল না। তো সেটাকে তৈরি করার, ওটাও একটা খুব বড় চ্যালেঞ্জিং কম সময়ের মধ্যে, কারণ ওখানে আর কোনো অপশনস নেই যে একটা শুটিং স্পটে গিয়ে ওখানে এত লোক, এত ইনভেস্টমেন্ট, এত মানে সবার সময় সবকিছু যখন ওখানে রয়েছে, সেখানে একজন অভিনেতাকে যদি 1 ঘন্টা আগে যদি একটা নতুন স্ক্রিপ্ট, একটা নতুন সিন দেওয়া হয়, সেটা অনেকটাই চ্যালেঞ্জিং। অনেকে খুব ভালো ম্যানেজ করে নেয়, অনেকে কম করতে পারে, অনেকে করতে পারে না বা খুব স্ট্রাগল করে সেটা নিয়ে। তো সেটা একটা বড় জিনিস, কিন্তু ফাইনালি গিয়ে করতে হয় আলটিমেটলি। তো সেইটা এখন অনেক রকম ভাবেই এক্সপেরিমেন্ট হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ভালো কাজ করতে হলে একটা টাইম দিতে হয়, ওই প্রসেসটা জরুরি। সেটা মেন্টাল হোক বা ফিজিক্যালি কো অ্যাক্টরদের সঙ্গে ওয়ার্কশপ করে হোক, বা ডাইরেক্টরের সঙ্গে ডিসকাশন করে হোক, বা একটা প্রপার একটা সিন মেকিং বা একটা সিন ওয়ার্ক করে হোক শুটিং এর আগে। যদিও সেটা সবসময় সম্ভব হয়, সবসময় সম্ভব হয় না। তো সেটা আমার মনে হয় একটা ব্যক্তিগতভাবে যে ওটা খুব জরুরি একটা ভালো কাজ ডেলিভার করার জন্য। বেশ, এবার একটা ছোট র্যাপিড ফায়ারে যাই। মন্দার না ম্যাকবেথ? এখন তো মন্দার। ম্যাকবেথ তো 400 বছর ধরে মানুষ দেখেই আসছে। বন্ধু অনির্বাণ নাকি পরিচালক অনির্বাণ? প্রথমে বন্ধু, পরিচালক, তারপর পরিচালক। অনির্বাণ সোহিনী জুটি নাকি দেবাশিস সোহিনী জুটি, কোনটা মানুষের কাছে বেশি জনপ্রিয়? এটা আমার মনে হয় মানুষ বলতে পারবে, এটা আমার পক্ষে বলা ঠিক নয়, মানে সম্ভব হবে না। এটা মানুষ বোধহয়, দর্শক এটা বলতে পারবেন বেটার। কথা বলতে বলতে তপশ্রী পাল লিখেছেন, অসাধারণ সিরিজটা, শেষটা যেন তুলনায় দুর্বল এবং একটু অবিশ্বাস্যও লেগেছে। মন্দারের অভিনয় এখানে যেন আরেকটু অন্যরকম হতে পারত। তপশ্রী পাল। আচ্ছা, সেটা আমি আমি অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, অবশ্যই। এবং আমার মনে হয় যে ডিফারেন্ট পারসেপশনও জরুরি, মানে সব রকম পারসেপশনও জরুরি। এবং আমি যখন ফিডব্যাক শুনছি, আমার এরকমও অনেক ফিডব্যাক শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে যে এই পার্সপেক্টিভ থেকেও দেখা যায়। মানে একটা স্ক্রিপ্ট তো লেখা হয় একটা পার্সপেক্টিভ থেকে, এবং সেটাকে জাস্টিফাই করা বা সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলাই অভিনেতার কাজ। সেখানে অন্য কোনো পার্সপেক্টিভ আনা চলে না। কিন্তু তা হয় না, মানে ওর কাজটা যখন ফাইনালি যখন রিলিজ হয়ে যায়, যখন দর্শক দেখছে, এত মানুষ দেখছে, তখন তারা তাদের মতন করে দেখছে, বুঝছে, চিনছে, ভাবছে, এবং তাদেরও একটা পার্সপেক্টিভ নিয়ে আসছে ফিডব্যাকে, উইচ ইজ ভেরি গুড। অবশ্যই অবশ্যই আমি আপনার সঙ্গে একদমই একমত, এবং অন্যরকম ভাবেও করা যেত। এটা একরকম ভাবে করা হয়েছে, এবং আমি মানে এর আগে যতবার ম্যাকবেথ, মানে মন্দার আমি যেটা বললাম এটা একদমই আলাদা।
কিন্তু এর আগে মানে ম্যাকবেথও যখন করেছি, প্রত্যেক ডাইরেক্টরের আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন ছিল চরিত্র নিয়ে, গল্প নিয়ে। তো তাদের ম্যাকবেথও আলাদা ছিল, তাদের পারফরমেন্সও আলাদা আলাদা ছিল। তো অবশ্যই এটাকে আলাদা আলাদা করে করাই যায়, তাতে কোনো মানে সন্দেহ নেই। মন্দার ওয়েব সিরিজ না হয়ে যদি সিনেমা হতো তাহলে কি আরো জনপ্রিয় হতো? বাংলা সিনেমার সত্যি একটা মাইলস্টোন, এখনো বলছে সবাই মাইলস্টোন, যদি ওয়েব সিরিজ না হয় একটা সিনেমা হয়ে দাঁড়াতো, কি হতো? আমরা, হ্যাঁ মানে আমরা সেইভাবে মানে কাজ করেছে সবাই সেই রকম করেই, মানে যেহেতু আজকের সময় আমি এটা বলেও ছিলাম যে উম, যে এটা মানে 3.5 ঘন্টার মতো এরকম একটা ডিউরেশনের এটা সিনেমা হতেই পারে, মানে চ্যাপ্টার ওয়াইজ এটাকে ডিভাইড করে, এটা আমি সাজেস্টও করেছিলাম। কিন্তু আজকে মানে অবশ্যই বড় পর্দায় দেখার একটা অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু আজকের সময় তো মানে বেশিরভাগ সিনেমা ওটিটিতেই রিলিজ হচ্ছে এবং সেটাকে ওই রকম ভাবেই দেখছে। সিনেমার খুব আলাদা করে একটা ইম্প্যাক্ট রয়ে গেছে আমার মনে হয় না, কিন্তু হ্যাঁ বড় পর্দায় যদি রিলিজ করে, বড় পর্দায় যদি দেখা যায়, তো অবশ্যই অভিজ্ঞতাটা আলাদা আলাদা হবে এবং আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, মানে সেটাও সেটাও গ্রহণযোগ্য হবে এবং হতে পারে আরো বেশি ভালো লাগছে, হতেই পারে। কারণ আমরা একটা যখন স্ক্রিনিং দেখি, সেটা বড় পর্দায় আমরা দেখি, সেটা আমাদের দেখতে খুব ভালোই লাগে, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। তো শুধু ওই মানে আমার কাছে আমার মনে হয় সেক্ষেত্রে শুধু মানে স্ক্রিন সাইজটাই পাল্টে যায়, আর তো সব মোটামুটি একই থাকে। ওভারঅল যে গল্প, তো গল্পই, আর যে স্ক্রিনে দেখার অভিজ্ঞতাটাও তাই। আম, মানুষ তো এখন সবকিছুই মানে কন্টেন্ট ম্যাক্সিমাম মানে ছোট পর্দাতেই দেখতে বেশি প্রেফার করছে। তো হ্যাঁ, সিনেমা দেখলে হয়তো একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স হবে। তুমি সিনেমায় চলে এসছো বলে কি মানুষ তোমাকে আর নাটকে দেখতে পাবে না? অনেকজন না, এই আশঙ্কা করছে। এমনটা না, এমনটা নয়। যদিও আমার গত অনেকটা সময় ধরে মানে নাটক সেভাবে করা হয়ে ওঠেনি, কারণ মানে এই আমি মানে দিল্লিতে ছিলাম, সেখানে এখনো পারমিশন পাওয়া যায়নি মানে নাটক করার জন্য। এখন বোধহয় পাওয়া যাচ্ছে। এই গত মানে লকডাউনের সময় প্রায় বন্ধই ছিল হলগুলো। কিন্তু হ্যাঁ, আমার নাটক করার প্রবল ইচ্ছে রয়েছে এবং ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই করবো, এবং সবাইকেই জানিয়ে রাখলাম যদি তারাও যদি ভালো স্ক্রিপ্ট নিয়ে আসে নিশ্চয়ই। বেশ, এই আড্ডা চলতে থাকলে আশা করি শেষ হবে না এবং মানুষজনও শুনতে ছাড়বেন না, কারণ এখনো কমেন্ট চলেই আসছে, হাই দেবাশিস দা। আমি সব কমেন্ট সত্যি শো করাতে পারিনি। মন্দারের জন্য অনেক ভালোবাসা অঙ্কিতা গঙ্গোপাধ্যায় লিখেছে। তো অঙ্কিতা, ধন্যবাদ। মন্দারের জন্য ভালোবাসা সত্যি মানে সবারই, মানে এটা কেউ বাদ যাবে না হয়তো বলতে। তো শেষ করবো এই বিষয়টা দিয়ে, বিষয় নয়, কটা লাইন আমি তোমাকে সকালে পাঠিয়েছিলাম, তুমি সেটা দেখেছো তবুও দর্শকদের জন্য এবং আমার শেষ করার সুবিধার্থে। চলচ্চিত্র জগতে এখন বিচরণ যার, বাঙালির ম্যাকবেথ তুমি মন্দার। সন্দীপন গুপ্ত লিখেছেন। আমার কি আর মানে বলার ভাষা নেই, কিন্তু হ্যাঁ ওনার এক্সপ্রেশন আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার মানে মানে খুবই হাম্বলড আমি, মানে সত্যি মানে এত মানুষ এত ভালোবাসা জানাচ্ছেন, আমার মানে এক্সপেক্টেড ছিল না। খুবই ভালো লাগছে এবং তাদেরকেও আমি মানে সমানভাবে ভালোবাসা জানাচ্ছি এবং আমার কাজকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। চেষ্টা করবো আমি বেস্ট পারফরমেন্স দেওয়ার। ভবিষ্যতে কি অনির্বাণ এবং দেবাশিস জুটি আবার আসতে চলেছে দর্শকদের কাছে? আমার তরফ থেকে তো আমি মানে খুবই মুখিয়ে আছি। এবার অনির্বাণ যদি আমাকে নেয় ওর প্রজেক্টে, তাহলে হয়তো দর্শক দেখতে পাবেন। দর্শক যদি আবেদন করেন, দাবি রাখেন, তাহলে হয়তো হতে পারে। বেশ, এই যে বললাম গল্প করতে করতে সময় কখন ফুরিয়ে যায় আমরা বুঝতে পারি না, আর আমরা সত্যিই বুঝতে পারিনি কখন সময়টা পেরিয়ে গেল। তবে দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য, আমার মতো একজন একদম নতুন একজন মানুষকে, যে এখন সবে সবে কাজ শুরু করছে, এতটা সময় দেওয়ার জন্য সত্যিই ধন্যবাদ। অনেক গল্প হবে পরবর্তীতে, হয়তো সামনেও গল্প হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আমি খুব আপ্লুত, বিশেষত আমি সত্যিই আপ্লুত তোমার কাছে এতটা আমিও সময়। আমিও আমিও আমার খুব ভালো লাগলো, মানে তুমি যেভাবে কথা বললে, কনভারসেশন করে, মানে একদম গল্প করার মতন করেই ইন্টারভিউটা করলে, আমি খুব এনজয় করেছি। এবং মানে ওই যে ওইটাই মানে একটা ইন্টারভিউ করার জন্য যেরকম একটা ভাবনা চিন্তা, পড়াশোনা বা মেন্টাল মানে একটা প্রিপারেশনের দরকার হয়, সেটা তোমার অলরেডি ছিল। তো আমি খুব এনজয় করেছি এবং এবং এটাই যে কারোরই তুমি ইন্টারভিউ করবে তারা এনজয় করবে। তো আমার খুব ভালো লাগলো। আমিও সত্যি কথা বলতে আমি এটা চেয়েছিলাম যে মন্দার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু মন্দারের পাশাপাশি অভিনয়টা নিয়ে আলোচনা হোক।
অনেক কথা বলে দিলাম, তবে আর আর তোমার সময় নষ্ট করব না, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে অন্য কোনো তারকার সাথে এবং একদম অন্য আলোচনার সাথে। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন। মা কইতো গেলপুরের সমুদ্রে একটা রাক্ষস আছে, সৌ খাইছে বাপকে। খিদা খিদা সবই খিদার দোষ।